21শে আগস্ট 2004 বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেয়া হয়। শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মোট 24 জন নিহত হয়। নিহতের পর বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগের অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি, ওরা কোনোভাবেই যাতে স্কেপ করতে না পারে। শেখ হাসিনা এবং কিছু গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চালানো হয়েছিল এই হামলা। হামলাকারীরা শেখ হাসিনাকে মারতে এতটাই বদ্ধপরিকর ছিল যে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়ে গাড়িতে উঠছিলেন তখনও তার উপর গুলি চালানো হয়েছিল, যেই গুলির দাগ তার ব্যবহৃত মার্সিডিজ গাড়িতে লেগে থাকার দাবিও করেছিল আওয়ামী লীগ। ভাগ্যক্রমে হাসিনাকে মারতে না পারলেও হাসিনার লোকজনের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল, এমনকি লাশ নিতেও নাকি বাধা দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। তারা ধর্মের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বিএনপি জামায়াত সরকার নাকি এতটাই নৃশংস ছিল যে আহত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছিল। এই গ্রেনেড কোথা থেকে এলো, কিভাবে ফুটলো, এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত। এর বাইরেও এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল সেই মামলাতেও জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার। 21শে আগস্টে গ্রেনেড হামলা ফুটেজ দেখাইছে, তুই যদি এইভাবে স্বীকারোক্তি না দেস, মার্ডার কেসের মামলা দেখায় তাহলে আমরা খরচ পাই দেওয়া। এতক্ষণ ধরে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বর্ণনা শুনছিলেন তা হলো আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার আর ফারজানা রূপাদের বয়ান। সম্প্রতি এই মামলার সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো তাহলে এই হামলা কারা করেছিল? 15 মিনিটসের আজকের অনুসন্ধান এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে। হামলার ঘটনা কারা ঘটিয়েছিল সেটা জানার আগে শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক। শুধু শেখ হাসিনা নয়, ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি। এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাতও না লাগে। ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে, যার জন্য উনি এখন কানে কম শুনছেন। মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল। তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল, যার নাম আইভি রহমান। আইভি রহমানকে নিয়ে হাসপাতালে যখন এইরকম অবস্থা, এই জায়গা রক্তাক্ত, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো। আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয়। মতিউর রহমান রেন্টু লিখেছেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন। আইভিকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা। হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি, এখন আবার কেন এসেছেন? এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আইভি রহমানকে চলে যেতে বললে আইভি রহমান সেখান থেকে সরে যান। মূল ঘটনা হলো শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা আইভি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন, যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাটিও হতো। কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সবসময় আইভি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি। অনেকেই বলে থাকেন আইভি রহমানকে খুশি করতে 1969 সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে আইভি রহমানের মতো আনাড়ি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নূরজাহান মোর্শেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন, যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল। যে কারণে আইভি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা। কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে
অনুমতি চায়নি। এর কারণ পুলিশ যদি আগে থেকেই জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন, ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায়, এটাই ছিল তাৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ। মুক্তাঙ্গনে আওয়ামী লীগের 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়, ওইটার যে এই জনসভাটা হওয়ার কথা ছিল এখানে এটা সেটা হওয়ার কথা ছিল। আগস্ট থেকে এক প্লাটুন ফোর্স মোতায়েন ছিল সকাল 9টা থেকে, যাতে এখানে কোনো ধরনের সাবভার্সিভ কোনো কাজ কারবার কেউ করতে না পারে, কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে, এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই। ওনারা কাউকে না জানিয়ে, পুলিশকে না জানিয়ে চেঞ্জ করলো, তখন তো ধরেন একটা উল্টাপাল্টা কিছু একটা হয়ে গেল। সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না। যেমন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্ব নির্ধারিত এরকম একটি সমাবেশ কখনোই ট্রাকের উপর দাঁড়িয়ে ভাষণ দেননি। সাধারণত তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয়, কিন্তু 4 দিন আগে অনুমতি পাওয়া সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে। বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ বের করতে হবে। সেদিন আওয়ামী লীগ কেন কার পরামর্শে স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে 21শে আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে। সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হলো শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেঁষাঘেঁষি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে। সূত্র জানিয়েছে বক্তব্য শুরুর আগে শেখ হাসিনাই নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন। একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন। অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায়। সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সব সময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ 15ই আগস্ট এমনকি 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কি ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন। কিন্তু 21শে আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য। 18 থেকে 20 মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মজার বিষয় হলো গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুঁড়ে মারার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন। অথচ সাধারণত এই ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝি ঘটে থাকে। শেখ হাসিনার বক্তব্যের পর যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল 24 জনের। অথচ কি অবাক, একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায়। প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুঁড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের উপরে ছুটতে পারেননি। পুলিশের তদন্তে মোট 11টি বিস্ফোরণের চিত্র দেখানো হয়েছে। আমাদের হাতে আসা পুলিশের আঁকা সেই ম্যাপে দেখা যায় সমাবেশে ব্যবহৃত ঢাকা মেট্রো ট 11-30-98 নম্বরের ট্রাকটির আশেপাশে মোট 11টি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশের ওই প্রতিবেদনের প্রতিটি জায়গায় যতবার গ্রেনেড শব্দটি লেখা হয়েছে ততবার গ্রেনেডের পাশে বোমা শব্দটি ব্যবহার করা হয়েছে। গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা
গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিজ গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি। আওয়ামী লীগের এসব গোজামিল দেখে মার্সিডিজ কোম্পানি এবং FBI সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয়, যা অত্যন্ত সন্দেহজনক। খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে, কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে, মানে আমি গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে গিয়েছি। 21শে আগস্টের রহস্যময় কথিত গ্রেনেড হামলাকে নিয়ে এভাবেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গুজব ছড়াতে থাকে। সরকারকে তদন্তে সহযোগিতার পরিবর্তে শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের অংশীদার কয়েকজন সাংবাদিক শুরু করে অবিশ্বাস্য মিথ্যাচার। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। এটা জাতির দুর্ঘটনা। যারা ওগুলো বিষয়বস্তুকে নিয়ে আসছে বর্তমান সংকটকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, আমরা আশা করব সেন্টিমেন্টের বশবর্তী হয়ে কথা না বললে প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে তারা যেন সহযোগিতা করে। ঘটনার প্রকৃত আসামি ধরা পড়ুক এবং তারা আমাদেরকে সহযোগিতা করে। ওনার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাহায্য নিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের আহত কর্মীদেরকে চিকিৎসা দিতেও বাধা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের ICUতে আইভি রহমান ও তারেক সিদ্দিকীকে দেখতে যান। বাস্তবতা হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেনেড হামলার পর নিচে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিল এবং খালেদা জিয়া হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চিত করবার। সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল নিহতদের লাশ নাকি পরিবারকে নিতে দেয়া হচ্ছিল না। তারা আবার ইসলামের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বাস্তবতা হলো মরদেহের ময়নাতদন্ত শেষে সরকারি ব্যবস্থাপনাতে লাশ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ঘটনার পর তড়িঘড়ি করে গ্রেনেডগুলো ধ্বংস করে দেওয়া হয়। এক্ষেত্রে নাকি আদালতের কোনো অনুমতিও নেওয়া হয়নি। মজার বিষয় হলো নির্বোধ এসব সাংবাদিকদের এতটুকু জ্ঞান নেই যে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসে কখনোই আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না। যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম কাজ হলো তার নমুনা সংগ্রহ করে দ্রুত সেটা ধ্বংস করে ফেলা। এই ঘটনার ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল। এতক্ষণের যুক্তিতর্কে বাংলাদেশের চিহ্নিত ওইসব সাংবাদিকেরা যদি সত্যি বলে থাকে তাহলে আমি মিথ্যা বলছি, আর আমি যদি সত্যি হই তাহলে বিষয়টা ঠিক এমন দাঁড়াবে যে আওয়ামী লীগ ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলার খবর আগে থেকেই জানতেন। শেখ হাসিনা আগে থেকেই জানতো কিনা সেটা জানতে আমরা শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের একটি বক্তব্য শুনে আসব। আমার প্রয়াত পিতা তার নির্দেশে আমি একটি বার্তা নেত্রীকে পৌঁছে দিয়েছিলাম। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সাইদ খোকনের বাবা হামলার খবরটা ঠিকই জেনেছিলেন, কিন্তু সেই হামলাটা যে শেখ হাসিনাকে হত্যার জন্য নয় সেটা সাইদ খোকনের বাবা জানতেন না। তবে শেখ হাসিনা ঠিকই জানতেন কি ঘটতে যাচ্ছে 21শে আগস্ট, যে কারণে সাইদকে সেদিন শেখ হাসিনা বলেছিলেন এত ভয় করলে কি রাজনীতি চলে। সাহসী শেখ হাসিনা এত গুরুত্বপূর্ণ খবরটি সরকারকেও জানায়নি, এমনকি নিজের দলের নেতাকর্মীদেরকেও জানাতে বারণ করেছিলেন সাইদ খোকন এবং তার বাবা মেয়র হানিফকে। নেত্রীকে বললাম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না। এত ভয় পেলে কি রাজনীতি হয়? হেসে বললেন আমাকে। মেয়র হানিফের ছেলে সাইদ খোকন শেখ হাসিনাকে সেদিন যত তথ্য জানিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো শেখ হাসিনার উপর হামলার জন্য যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টিমটি কোনো এক জায়গা থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। সুনির্দিষ্টভাবে হামলাকারী ঢাকায় করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে শেখ হাসিনার বারবার বেঁচে যাওয়ার শুরুটা হয় 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হামলার মধ্য দিয়ে। 8 দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ এবং বিডিআরের গুলিতে 7 জন নিহত হয়, কিন্তু শেখ হাসিনার গায়ে একটি গুলির টোকাও লাগেনি। 111 সরকারের সময় শেখ সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে শেখ সেলিম স্বীকার করেন নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এরশাদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা।
যে ভোট দিতে গেলে তার উপর সন্ত্রাসীরা গুলি চালায়। সেখানে বোমার বিস্ফোরণও ঘটানো হয়, কিন্তু শেখ হাসিনা সেখানেও অক্ষত ছিলেন। 1994 সালের 20 সেপ্টেম্বর ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়িতে কথিত গুলির ঘটনা ঘটে। সেখানেও শেখ হাসিনাকে মারতে পারেনি হামলাকারীরা। 1995 সালের 7 ডিসেম্বর রাসেল স্কোয়ারের পাশে সমাবেশে ভাষণ দেওয়ার সময় আরেক দফা গুলি এবং বোমার ঘটনা ঘটে, কিন্তু শেখ হাসিনার ড্যাশও ছিঁড়তে পারেনি হামলাকারীরা। 2003 সালে যে স্থানে গ্রেনেড হামলা চালানো হয়েছিল, একই স্থানে 1996 সালের 7 মার্চ উপলক্ষে সমাবেশে শেখ হাসিনার বক্তৃতার ঠিক পরপর মাইক্রোবাস থেকে বোমা এবং এলোপাতারি গুলি চালানো হয়েছিল। এতে 20 জন আহত হয়, কিন্তু শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন তাদের আশপাশেও গুলি কিংবা বোমার চিহ্নও যায়নি। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র কন্যা সহ 31 জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে ইমেল পাঠিয়েছিলেন শোয়েব চৌধুরী নামে জনৈক এক ব্যবসায়ী। সেই ঘটনা নওগাঁ 2002 সালের সাতক্ষীরায় পরপর দুবার 2004, 2007, 11, 2014 এবং 2015 সালে শেখ হাসিনাকে মারার গাঁজাখুরি গল্প সাজিয়ে নিজেকে জনপ্রিয় করবার চেষ্টা চালায় শেখ হাসিনা। তবে বারবার চেষ্টা চালালেও শেখ হাসিনার সেই বিশ্বস্ত হামলাকারীরা যে তার কোনো ক্ষতি করবে না, সেই বিশ্বাস তার বরাবরই ছিল। যে কারণে সাইদ খোকনকে হাসিনা নির্ভয়ে বলেছিলেন, ভয় পাবার কিছু নেই। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। অভয় দেয়া হলেও শেখ হাসিনার সেই রক্তের হোলি খেলায় প্রাণ গিয়েছিল 24 জনের। কিন্তু হামলাকারীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেন শেখ হাসিনার বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয়, যে বিষয়টি তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তদন্তেও উঠে এসেছিল। 164 বলছে যে একটা গ্রিনেড যাতে ইয়েতে না পড়ে, মঞ্চে না পড়ে, মঞ্চে মানে ওই ট্রাকে না পড়ে। এবং আরো দুজন যে আছে যারা মুকুল টুকুলের ওদের জয়ের লোক, তারাও বলছে যে কোনো ক্রমে যাতে মঞ্চে যাতে একটা গ্রেনেড না পড়ে। এটা কিন্তু ওদের তিনজনের কথা। কার কার জবানবন্দিতে এটা বলছে? তিনজনই বলছে, জর্জ মিয়া বলছে, শফিক আর হলো রানা। 21 আগস্ট নিয়ে আওয়ামী লীগের আরেকটি মিথ্যাচার হলো বিএনপি সরকার নাকি কোনো মামলা, তদন্ত কিংবা আলামত জব্দের কোনো কাজই করেননি। বাস্তবতা হলো 21 আগস্টের ঘটনার ঠিক পরদিন খালেদা জিয়ার নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল। বিচারপতি জয়নুল আবদিন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের। 1 মাস 10 দিনের অক্লান্ত পরিশ্রমে 162 পৃষ্ঠার যে প্রতিবেদন জয়নুল আবেদিন জমা দিয়েছিলেন, সেটি যদি ঠিকঠাক মতো অনুসরণ করা হয় তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলার মূল ঘটনা বেরিয়ে আসবে। দীর্ঘ সেই প্রতিবেদনের একটি পর্যায়ে বলা হয়েছে, কমিশনের সংগৃহীত তথ্য প্রমাণ সন্দেহাতীতভাবে ইঙ্গিত করে 2004 সালের 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থার নাম আসতেই ভারত আন্দাজ করতে পারে কি ঘটতে যাচ্ছে। তারপরেই শুরু হয় বিচারপতি জয়নুল আবদিনের উপর ভারতের অব্যাহত চাপ। দেশপ্রেমিক একজন বিচারকের দুর্নীতির মিথ্যা অভিযোগ, জীবনের হুমকি থেকে শুরু করে এমন কোনো মানসিক চাপ নেই যা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। ভারতের অব্যাহত চাপের পরেও 21 আগস্ট নিয়ে স্বচ্ছ তদন্ত চলতে থাকায় সব গোমর ফাঁস হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। আর তাতেই প্রথম আলোকে মাঠে নামায় ভারত। ভারতকে বাঁচানো সেই লড়াইয়ে প্রথম আলো যা করেছে তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ঙ্কর দেশবিরোধী। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত যেন কোনোভাবেই সঠিক পথে এগোতে না পারে, সেজন্য প্রথম আলো তাদের পরীক্ষিত জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান এবং মহিউদ্দিনদেরকে মাঠে নামায়। 21 আগস্টের তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে প্রথম আলো মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জর্জ মিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। সেই ট্রাম্প কার্ডই বাংলাদেশকে হারিয়ে জয়ী হয়েছে প্রথম আলো, আওয়ামী লীগ এবং তাদের ত্রাণকর্তা ভারত।
প্রথম আলোর ওই ট্রাম্প কার্ডের উপর ভর করে বিএনপি, জামায়াত এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজের উপরই গেল 15 বছর ধরে চলেছে নির্মম জুলুম, নির্যাতনার গণহত্যা। একটা গণমাধ্যম চাইলে কত ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার নিকৃষ্ট উদাহরণ 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলো যে খেলা করেছে সেটি। নিষ্ঠুর সেই খেলায় 19 জন নিষ্পাপ মানুষের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু সহ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার এবং মেজর জেনারেল আব্দুর রহিমকে নির্মম নির্যাতন করা হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল আব্দুর রহিমকে জেলখানায় হত্যার অভিযোগ করেছে তার পরিবার। আইসিইউতে ওনার ভেন্টিলেটর মেশিনে অক্সিজেন সাপ্লাই 2 বার বন্ধ করা হয় এবং আমি মনে করি ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, কারণ উনি রিকভারি করছিলেন। এবং এটার কারণ হিসেবে আমার যেটা মনে হয়, উনি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। বাকিদের জীবন থেকেও কেড়ে নেওয়া হয়েছে স্বর্ণালী 15টি বছর। প্রথম আলো কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা চলুন একটু দেখা যাক। অনুসন্ধানের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানের এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখলেই প্রথম আলোর সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আপনারা এতদিন ধরে যে জজ মিয়া নাটকের কথা শুনেছেন সেটা আসলে সত্যিকারের ঘটনা। অন্যদিকে জজ মিয়াকে নিয়ে আসল নাটক সাজিয়েছে প্রথম আলো, যেটাকে আমরা এতদিন সত্যিকারের ঘটনা মনে করেছে। জজ মিয়া আসলে কে, জজ মিয়া নাটক কে সাজিয়েছিল, সেই নাটকের সব চরিত্রের মুখোশ উন্মোচন করতে পারলেই 21শে আগস্ট গ্রেনেড হামলার সব রহস্য পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রায় 6 মাসের অনুসন্ধানে বিভিন্ন রাজনীতিবিদ, প্রশাসন, সেনা, পুলিশ, গোয়েন্দা সংস্থার বর্তমান এবং তৎকালীন সময়কার যে কজনের সাথে কথা হয়েছে সকলেই একটি বিষয়ে একমত, 21শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং তাদের হামলার মূল উদ্দেশ্য ছিল বিএনপিকে জঙ্গি দল এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে তুলে ধরা। আর আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করে তারপর সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়া। ভারত এবং আওয়ামী লীগের সেই চক্রান্তের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম আলো তাদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেছে। 21শে আগস্টের পরদিন প্রথম আলো প্রথম পৃষ্ঠার একটি খবর ছিল জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহ তালিকার শীর্ষে। অথচ শুরুর দিকে কোনো ইসলামী দল কিংবা মাদ্রাসার আলেমদেরকে আটক তো দূরের কথা, কোনো গোয়েন্দা সংস্থাও এ ঘটনার সঙ্গে জঙ্গিদেরকে সন্দেহই করেনি। তবে চিহ্নিত 3 জন অপরাধীকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী, যাদের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলার জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছিল তারা। আর তাতেই ভিত নড়ে ওঠে আওয়ামী লীগ এবং ভারতের। ভারত বুঝে গিয়েছিল এই তদন্ত যদি সঠিক পথে চলতে থাকে তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে, যে কারণে সর্বশক্তি নিয়ে মাঠে নামানো হয় প্রথম আলোকে। শুরু হয় বিগ বাজেটের এক ভয়ঙ্কর নাটক তৈরির কাজ। দায় এড়াতে সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। জজ মিয়া কাহিনী তৈরি করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। জজ মিয়া নাটক সাজিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বানোয়াট রাজসাক্ষী জজ মিয়া নাটক হতবাক করে দেশবাসীকেও। এতদিন ধরে আপনারা যে জজ মিয়ার নাটক দেখেছেন সেই নাটকের আজ দেখবেন শেষ পর্ব। 2019 সালের 3রা নভেম্বর প্রথম আলোতে প্রকাশ হওয়া যেভাবে ফাঁস হলো জজ মিয়া গল্প শিরোনামের সংবাদের সূত্র ধরে হাঁটলে আমরা প্রথম আলোর নাটকের মূল পরিচালক, প্রযোজক এবং কুশলীদের আসল রূপ দেখতে পাবো। পত্রিকাটি সেই সংবাদে লিখেছে, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের 21শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে তার সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। ভয়াবহ এই ঘটনায় তদন্ত ভিন্ন খাতে নেয়ার প্রক্রিয়া শুরু করা হয় প্রথম থেকেই। প্রথমেই গ্রেফতার করা হয় শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে। কদিন পর মগবাজার এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানকে। তাদের ফাঁসাতে না পেরে পরের বছর 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় জজ মিয়া নামের আরেক যুবককে। স্বীকারোক্তিতে জজ মিয়া বলেছিলেন তিনি আগে কখনো গ্রেনেড দেখেননি, গ্রেনেড ও বোমার মধ্যে পার্থক্য কি সেটাও তিনি জানেন না। 5,000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন। ওই বড় ভাইরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোল্লা মাসুদ, মুকুল প্রমুখ। এতক্ষণ পত্রিকার যে লাইনগুলো পড়লাম সেটা প্রথম আলোর বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি সেটা পরে যাচ্ছে, কিন্তু প্রথম আলোর বিশ্বাস না হওয়াতে পত্রিকাটি কি করেছিল সেটা একটু দেখে আসি চলুন। ওই সংবাদের পরের অংশে প্রথম আলো লিখেছে, এই জবানবন্দি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে 29শে জুন প্রথম আলোয় 2টি সংবাদ ছাপা হয়। একটির শিরোনাম ছিল এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি। অপরটি শিরোনাম সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী। সঙ্গে ছাপানো হয়েছিল শিশির ভট্টাচার্যের সেই বিখ্যাত কার্টুন। আষাঢ় মাস জমেছে, আষাঢ়ে গল্পের আসর।
তবে সিআইডি সাজানো ছকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে। 2006 সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেয় জজ মিয়ার ছোট বোন খুরশেদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জজ মিয়াকে গ্রেপ্তারের পর থেকে সিআইডি তার পরিবারকে মাসে মাসে ভরণ পোষণে টাকা দিয়ে এসেছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। 2006 সালের 21 আগস্ট প্রথম আলোয় জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে শীর্ষ প্রতিবেদন ছাপা হয়। এরপর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। প্রথম আলোর এই সংবাদটির তথ্যানুযায়ী 2005 সালের 9 জুন মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া আটকের পর মোট 3টি সংবাদ ছাপা হয়। প্রথমটি এই গল্পের গাঁথনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি। দ্বিতীয়টি জজ মিয়া তারকা সন্ত্রাসী, এবং তারপরে সিআইডি একই পথে তদন্ত চালিয়ে গেলে 2006 সালের 21 আগস্ট প্রথম আলো জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে তৃতীয় সংবাদটি প্রচার করেন। প্রথম আলোর সরল স্বীকারোক্তি, এই 3 সংবাদ প্রচারের পর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। অর্থাৎ প্রথম আলো নিজেই স্বীকার করেছে তাদের কারণেই জোট সরকার সেই তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অনুসন্ধানের এতটুকু করে থেমে গেলে আপনার মনে হবে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিকতার কারণেই পুলিশ আর জজ মিয়াকে নিয়ে তাদের নাটক পরিপূর্ণ করতে পারেনি। কিন্তু ঘটনাটা পুরোই উল্টো। নাটকটা আসলে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার করেনি, নাটকটা করেছিল প্রথম আলোর মতিউর রহমান এবং তার গুজব বাহিনী। জজ মিয়ার ব্যাপারে অনুসন্ধানে নেমে প্রথমেই আমরা খুঁজে বের করি সিআইডি তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনকে। 21 আগস্ট গ্রেনেড হামলার এই মামলার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। আমার একটা জিজ্ঞাসা ছিল যে এই মামলাতে এই যে জজ মিয়া যে নাটকটা বলা হয়েছিল ওই সময়ে, যে জজ মিয়া নাটক, এই জজ মিয়া নাটকটা আসলে আপনারা কেন সাজালেন? এটা কেন করতে হলো? এটা শুরু করলো প্রথম আলো, কি জানি নাম, সুন্দর মতো সাংবাদিক, বুঝছেন, টিপু সুলতান, টাকা দেয়, এটা করে সেটা করে, টাকা দেয়, মান্থলি দেয়, এটা দিয়ে শুরু করলো। প্রথম আলো যেরকম মিথ্যা শিরোনাম দিয়ে সংবাদ ছাপায়, এরকম পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগও কম নয়। সে কারণেই আমরা রুহুল আমিনের কথা বিশ্বাস না করে নিজেদের মতো করে অনুসন্ধান শুরু করি। তবে আমাদের সন্দেহের তীরটা শুরু থেকেই ছিল প্রথম আলোর দিকে। প্রথম আলোর বিগ বাজেটের নাটকের প্রথম স্ক্রিপ্ট লেখা হয় 2005 সালে জজ মিয়া আটকের 20 দিন পর 29 জুন। প্রথম আলোর সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী শিরোনামের সংবাদে কারো কোনো উদ্ধৃতি না দিয়ে পত্রিকাটি মন গড়াভাবে লিখেছে, গ্রেনেড কি জিনিস জীবনেও দেখেননি জজ মিয়া। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে নিজেই বলেছেন, বোমা ও গ্রেনেডের মধ্যে পার্থক্য কি তিনি জানেন না। থানা পুলিশ বলেছে জজ মিয়া নিরপরাধ মানুষ, তার নামে থানায় কোনো মামলা নেই। প্রথম আলো ঘোষিত জীবনে কোনোদিন গ্রেনেড না দেখা নিরীহ নিষ্পাপ মামলা মোকদ্দমা মুক্ত জজ মিয়া সম্পর্কে আমাদের অনুসন্ধানে অন্তত 5টি মামলার সন্ধান পেয়েছি আমরা। সূত্রাপুর থানায় ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 7 বছর সশ্রম সাজা হয়েছিল জজ মিয়ার। বিশেষ ট্রাইব্যুনালের মামলা নম্বর 736991। তেজগাঁ থানার 22 নম্বর মামলাটি জজ মিয়ার বিরুদ্ধে 2001 সালের 2রা সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল। সেই মামলায় 385, 324, 326 এবং 307 ধারার মতো ভয়ঙ্কর সব অভিযোগ আনা হয়েছিল প্রথম আলোর নিরীহ নিষ্পাপ জজ মিয়ার বিরুদ্ধে। 2 মাস পর 2001 সালের নভেম্বরের 30 তারিখে মগবাজার টাঙ্গাইল হোটেলে বাবুল হত্যা মামলার আসামি হন জজ মিয়া। রমনা থানার 1 নম্বর মামলাটি 302, 34 ধারায় দায়ের করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলার কয়েক মাস আগে রাজধানীতে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়। গুলশান থানার রহমত হত্যা মামলার অন্যতম আসামি জজ মিয়া। প্রথম আলো সাংবাদিকেরা এসব মামলাগুলোর সজ্ঞানে আড়াল করার পাশাপাশি জজ মিয়ার 164 ধারায় জবানবন্দিটাও গোপন করার চেষ্টা করেছেন। জজ মিয়া তার জবানবন্দিতে আরেকটি মামলার কথা স্বীকার করেছেন। সেখানে তিনি বলেছেন, তিনি টিকাটলি অফিসার হলের পেছনে মেসে থাকতেন। সেখানে থাকাকালীন পুলিশ তাকে মেসের চৌকির নিচ থেকে বোমা ও অস্ত্র সহ গ্রেফতার করেছিলেন। সেই মামলায় তার 7 বছর জেল হয়েছিল। 2 বছর পর তার বাবা মা তাকে জেল থেকে জামিনে মুক্ত করান। প্রথম আলোর এত বিগ বাজেটের নাটকের শুটিংয়ের আগে জজ মিয়ার চার্জশিটটাও পড়ে দেখার সময় পায়নি প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিকেরা। লম্বা সময় আর প্রথম আলোর মতো বিগ বাজেট নিয়ে অনুসন্ধান করলে জজ মিয়ার বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া সম্ভব। কারণ জজ মিয়ার আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ হলেও এক এক জায়গায় তিনি এক এক নাম ব্যবহার করতেন। অতএব তার ভিন্ন ভিন্ন নামে আরও অনেক মামলা থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষ তিনি যে বিয়ে করেছেন সেখানেও নিজের নাম পরিবর্তনের কথা স্বীকার করেছেন ওই সাংবাদিকের কাছে। জজ মিয়া নামটাও তার আসল নাম নয়, আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ।
তেজগাঁ এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ শাসনামলে ঢাকা শহরে যে কজন উঠতি সন্ত্রাসী পরিচিতি পেয়েছিল তার মধ্যে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া অন্যতম। নাখালপাড়া নুরানি মসজিদের আশপাশের মহল্লায় জজ মিয়া যে রায় দিত তার সে রায় নাকি কার্যকর হয়ে যেত, যে কারণে মোহাম্মদ জালাল আহমেদ বাংলা সিনেমার মতো নিজের নাম পাল্টে জজ মিয়া রাখেন। তারপর থেকে হয়ে ওঠেন ভয়ঙ্কর এক সন্ত্রাসী। এত ভয়ঙ্কর একজন সন্ত্রাসীকে প্রথম আলো কিভাবে নিরীহ নিষ্পাপ বানালো এবার চলুন সেটা দেখা যাক। জজ মিয়ার মূল পেশা ছিল হত্যা, ছিনতাই, দখল, চাঁদাবাজি। ভাড়াটে খুনি হিসেবে ওই সময়ের শীর্ষ সন্ত্রাসীদের কাছে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার বিশেষ কদর ছিল। যদিও প্রথম আলোর শিখিয়ে দেওয়া সাক্ষাৎকারে জজ মিয়া নিজেকে সিডি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমি সিটি ক্যাসেটের ব্যবসা করি, ছবি পোস্টারের ব্যবসা করি, দোকান আমার বঙ্গবন্ধু এভিনিউ অপোজিট। প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া যমুনা টিভিতে গিয়ে কিভাবে ফল বিক্রেতা হয়ে যায় এবার সেটা দেখা যাক। 2018 সালের 10 অক্টোবর যমুনা টিভির এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া নিজেকে ফল বিক্রেতা হিসেবে পরিচয় দেন। জজ মিয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে আবার নিজেকে গাড়ির চালক হিসেবে পরিচয় দিয়েছেন। গাড়ি চালক জজ মিয়া ওরফে প্রথম আলোর সিডি বিক্রেতা যমুনা টিভিতে গিয়ে যেভাবে পেশা পাল্টে ফল বিক্রেতা হয়েছেন, একইভাবে প্রথম আলোতে গিয়ে সিআইডি জজ মিয়ার পরিবারকে টাকা দেওয়ার দাবি করলেও যমুনা টিভিতে গিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগের নেতারাই তাকে আর্থিক সহায়তা দিত। এছাড়া যমুনা টিভিকে দেওয়া
আমার আইয়েরাই না। আসলে জজ মিয়া সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না, কারণ জজ মিয়ার পুরো জীবনে হাতে গোনা কয়েকবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 21শে আগস্টের গ্রেনেড হামলার পর লম্বা সময় জজ মিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন। এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি। হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে, সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। মানে না সেগুলি জানি, আমি একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, পরে বলছে ঠিক আছে দেখি আমরা একটা তাৎক্ষণিক ব্যবস্থা করে দেবো। প্রথম আলো সাংবাদিক টিপু সুলতানি জজ মিয়াকে বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করতেন। ওইসব সাংবাদিকদের সাথে কি বলতে হবে সেটাও ঠিক করে দিতেন প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করতেন? প্রথম আলো আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে, আর কারো কাছে আমার কেউ টিপু ভাইয়ের সাথে সাংবাদিকের লোকে ইয়াগুলা দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়াগুলা দিত যেন তুমি তার সাক্ষাৎকার তারা নিত। মানে উনি ওইভাবে বলে দিত যে কি বলবেন বা কি। গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না। সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এর সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না,
একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো, চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই। মনে করুন প্রথম আলোর সাংবাদিকেরা জজ মিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি। জজ মিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর, অমানবিক। প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সে অভিযানে প্রথম আলো অনেক দূরে এগিয়ে গিয়েছিল। একের পর এক প্রথম আলো সংবাদ ছেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে। কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষকে ফাঁসি, 19 জনের যাবজ্জীবন হবার পৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায়মোচনের রায়। বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগঘন লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক। একটু চিন্তা করতে পারেন, 5ই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পরানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পা চেটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে